পরিবার। অনেক দিন ধরেই রঘুনাথের শরীর খারাপ ছিল। একদিন সকালে সবাইকে রঘুনাথ ডাকে আর বলে, বাবা সুজয়, আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তুই তোর ভাই রিতমকে দেখিস বাবা। এই বলে রঘুনাথ সারা জীবনের জন্য তার চোখ বন্ধ করে ও তাদের ছেড়ে সারা জীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে কিছু সময় কেটে যায়। একদিন ভোরে কিরে রিতম, এখনো ঘুমাচ্ছিস নাকি? এখনো তো অন্ধকার দাদা। আমাকে শেখাতে আসিস না, যা আগে কুয়ো থেকে জল আনগিয়ে। দাদা, রাত থেকেই শরীরটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর এসেছে। জ্বর এসেছে তো কি হয়েছে, কাজ তো করতেই হবে। ওগো শুনছো? ওকে বলো আসার সময় জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতে। শুনেছিস তো, আর ফেরার সময় কাঠও নিয়ে আসবি, তারপর মাঠে চলে আসবি, অনেক কাজ পড়ে আছে। রিতম চুপচাপ উঠে কুয়োর দিকে রওনা দিল। সুজয় আর তার স্ত্রী ঋতু রিতমকে ভাই নয় বরং একজন চাকর মনে করে তাকে দিয়ে সারাদিন কাজ করাতে শুরু করলো। বিনিময়ে তাকে দিত অপমান, তিরস্কার ও খাওয়ার জন্য শুকনো রুটি। জল আনার পর রিতম জঙ্গলে গেল কাঠ কাটার জন্য। ও সেখানে গিয়ে সে কাঠ কাটতে লাগলো। তারপর কাঠের ভারী বোঝা তার মাথায় তুলে নিয়ে বাড়ি ফিরল। কিন্তু তার বিশ্রাম নেওয়ার সুযোগ হলো না। বেচারা রিতমের কাজের শেষ ছিল না। দিনের বেলা সে নাঙল টানতো, কখনো গবাদি পশু স্নান করানো, কখনো গোদামঘর পরিষ্কার করা। এভাবেই তার সারাদিন দৌড়াতে দৌড়াতে কেটে যেত। সন্ধ্যা নামতে শুরু করলো। রিতমের অবস্থা তখন খুবই। সকাল থেকে রিতম একটাও দানা মুখে দেয়নি। ক্ষুধায় তার পেট ব্যথা করছিল। সে ভেবেছিল হয়তো আজ তাকে পেট ভরে খেতে দেওয়া হবে। সেই আশাতেই সে বাড়ি ফিরল। সুজয় আর ঋতু গরম সবজি আর ডাল ঘি মাখানো রুটি তৈরি করছিল। রিতম মনে করলো আজ হয়তো তাকে ভালো কিছু রান্না করে দেওয়া হবে, কিন্তু পরের মুহূর্তে তার সেই আশাগুলো ভেঙে গেল। এই নে তোর খাবার। বৌদি, শুধু এটুকুই? হ্যাঁ, কেন? তোর কি মিষ্টি চাই নাকি চিকেন বিরিয়ানি চাই? না বৌদি, আমি তো শুধু। মনে হচ্ছে মহারাজের জন্য রাজকীয় ভোজের ব্যবস্থা করা দরকার। দাদা, আমি সকাল থেকে কিছুই খাইনি। মাঠের সব কব কাজও আমিই করেছি। তাতে কি এমন উপকার করে ফেলেছিস? না দাদা, আমার সেরকম কোনো মানে ছিল না। বেশি কথা বলবি না, যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। হ্যাঁ দাদা। কোথায় মরেছিলিস? আগে পশুগুলোকে খাবার দে, তারপর মাঠে চলে আয়। আর শোনো, বাড়ি ফেরার সময় বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসবি। হ্যাঁ দাদা। রিতম কোনো উত্তর না দিয়ে কাজে লেগে গেল। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা নামতে শুরু করলো, কিন্তু কাজ যেন শেষই হচ্ছিল না। দিন কেটে যেতে লাগলো। একদিন, দুদিন, এক সপ্তাহ, তারপরে এক মাস কেটে গেল, কিন্তু রিতমের জীবনে কিছুই বদলালো না। শুনছো? বলছি, এই রিতমকে আর কতদিন বাড়িতে রাখবে? কেন? ও তো আমার ভাই, তাছাড়া কাজ তো ভালোই করে। কাজ করে তো কি হয়েছে? ওর মুখ দেখতেও আমার ভালো লাগে না। সকালে উঠলেই সামনেও, সন্ধ্যায় ফিরলেও আমার ইচ্ছে করে ওকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিই। কি বলছো, বের করে দেব? হ্যাঁ, একবার বাড়ি থেকে চলে গেলে আর কখনো ফিরে আসবে না। সেই সময় রিতম বাড়ির বাইরে বসেছিল। সুজয় আর ঋতুর সব কথাই তার কানে পৌঁছেছিল। তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। যে বাড়িকে সে নিজের বাড়ি বলে মনে করত, সেই বাড়ির মানুষ তাকে বোঝা মনে করত। আমি কি সত্যি এই বাড়ির জন্য বোঝা?
বৌদি কি সত্যি ঠিক বলছে? আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত? রিতম জঙ্গল থেকে কাঠ আনতে গেল। দুপুরের সময় জঙ্গল একেবারেই নিস্তব্ধ। রিতম কাঠ কাটছিল, কিন্তু তার মন কিছুতেই কাজে লাগছিল না। নানা চিন্তায় সে জঙ্গলের আরো গভীরে চলে গেল। সেখানে একটি পুরানো বটগাছ ছিল। সেখানে গিয়ে সে বসলো। খুব ক্লান্ত হয়ে সে পড়েছিল। চারিদিকে অনেক দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না। রিতম সেখানে বসে কান্না করতে থাকে আর ভাবতে থাকে সেই ছোটবেলায় যে দাদা তাকে আদর করে খাইয়ে দিত, সেই দাদা আজ এত পরিবর্তন। কিছুক্ষণ পর রিতম কাঠের বোঝা কাঁধে তুলে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির উঠোনে পৌঁছাতেই ঋতু রাগ ভরা মুখে তার সামনে এসে দাঁড়ালো। এত দেরি করলে কেন? বৌদি, জঙ্গলের একটু ভেতরে চলে গিয়েছিলাম। অজুহাত দেখাস না, কাজ জোর কোথাকার। দাদা, আমি তো সকাল থেকে কাজই করছি। কাজ করিস তো, কি হয়েছে তাতে কি? আমাদের মাথা কিনে নিয়েছিস নাকি? শোন রিতম, তুই এই বাড়ির উপর একটা বোঝা। এখানকার খাবার খাস, আর বদলে সেরকম কিছুই করিস না। থাকতে হলে চুপচাপ থাক, না হলে যেখানে যেতে ইচ্ছে হয় চলে যা। দাদা, আমি কি সত্যি এই বাড়ির জন্য বোঝা? আমাদের সামনে মুখে মুখে কথা বলছিস? আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে একে এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এই কথা শুনে রিতমের হৃদয় ভেঙে গেল। আজ প্রথমবার সে অনুভব করল যে এই বাড়িতে সে সত্যই একজন পরের মানুষ। সে শান্ত গলায় বলল, ঠিক আছে দাদা, আজকের পর আমার কারণে আপনাদের আর কোনো কষ্ট হবে না। তারা জানতো না রিতম তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। সেই রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে, রিতম নিঃশব্দে উঠে দাঁড়ালো। সে তার পুরনো ঝোলাটা হাতে নিল এবং কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আকাশে অসংখ্য তারা ঝলমল করছিল। গ্রামের সরু রাস্তাগুলো ছিল একেবারেই নিস্তব্ধ। রিতম ধীরে ধীরে অজানা পথের দিকে হাঁটতে শুরু করলো। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং সামনের দিকে এগিয়ে গেল। রিতম হাঁটতেই থাকলো। রাত কেটে গেল, সকাল হয়ে গেল। সে নিজেও জানতো না যে সে কোথায় যাচ্ছে। তার কাছে ছিল না কোনো টাকা পয়সা, কোনো আত্মীয় স্বজন। তবুও সে এগিয়ে চলল। কয়েক ঘন্টা পরে সে আরেকটি গ্রামে পৌঁছালো। এই গ্রামটি তার গ্রামের চেয়ে অনেক বড় ছিল। এখানে বড় বড় বাড়ি ছিল, চারিদিকে সবুজ শ্যামল ক্ষেত দেখা যাচ্ছিল। গ্রামের এক প্রান্তে একটি বিশাল হাভেলি লক্ষ্য করা গেল। সেখানে ছিল 10টারও বেশি গরু বাঁধা। তাছাড়া ছিল ফসল ভরা মাঠ। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ইলিয়াস শেঠের এই বাড়িটি। ধন সম্পদের কোনো অভাব ছিল না তার। শত শত বিঘা জমি, অসংখ্য গবাদি পশু এবং শস্যের বড় গোদামঘর ছিল তার। কিন্তু তার জীবনে একটি বড় অভাব ছিল। তার কোনো সন্তান ছিল না। ও তার স্ত্রী রাধিকা অনেকদিন আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। এমন সময় তার নজর পড়ল ক্লান্ত অবসন্ন রিতমের উপর। তিনি স্নেহভরে কণ্ঠ নিয়ে তাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কে? আমার নাম রিতম, পাশের গ্রাম থেকে এসেছি। বলছি শেঠজি, আপনার এখনে কি কোনো কাজ পাওয়া যাবে? আমার কাছে 10টা গরু আছে, অনেক জমি আছে। সব কিছুর দেখাশোনা করতে হবে। কাজটা কঠিন এবং পরিশ্রমের। তুমি কি এত কাজ করতে পারবে? হ্যাঁ শেঠজি, আমি কাজ দেখে ভয় পাই না। ঠিক আছে, আমি তোমাকে মাসে 5,000 টাকা বেতন দেবিব। থাকার এবং খাবার ব্যবস্থাও এখানে হবে। তুমি কি রাজি আছো? রিতম যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। যে ছেলেটা নিজের বাড়িতে দুবেলা পেট ভরে খাবারও পেত না,
আজ সে সম্মানের সাথে কাজ করবে আর থাকার জায়গা পেয়েছে। সে খুশি হয়ে গেল। হ্যাঁ শেঠজি, আমি রাজি আছি। আমি সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করব। এরপর রিতম আনন্দের সঙ্গে কাজে লেগে গেল। ইলিয়াসের হাভেলিতে আসার পর কয়েক মাস কেটে গেছে। এই কয়েক মাসে রিতমের জীবন পুরোপুরি বদলে গেছিল। এখানে কেউ তাকে বকাঝকা করতো না, কেউ তাকে অপমান করতো না। সে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে যেত, গরুগুলোকে খাবার দিত, তাদের গোয়াল ঘর পরিষ্কার করত, গোবর সরাতো, গরুগুলোকে স্নান করাতো। তারপর মাঠ থেকে সবুজ ঘাস কেটে এনে গরুগুলোকে খাওয়াতো। সন্ধ্যায় আবার গরুগুলোর দেখাশোনা করত। সারাদিন কঠোর পরিশ্রম করার পরেও তার মুখে কোনো অভিযোগ থাকতো না। একদিন এক কর্মচারী তাকে জিজ্ঞাসা করলো, রিতম ভাই, এত কাজ করার পরও তুমি কখনো ক্লান্ত হও না? কাজের মধ্যে কোনো ছোট বড় নেই ভাই। রিতমের এই কথাই ইলিয়াসের সেটের সবচেয়ে বেশি ভালো লাগতো। তিনি প্রায়ই দূর থেকে দাঁড়িয়ে রিতমের দেখতেন। রিতম যখন কাজ করত, যতই তিনি রিতমকে দেখতেন ততই তার প্রতি শ্রদ্ধা বাড়তে থাকতো। তবুও তার মনে একটি প্রশ্ন বারবার ঘুরছিল। রিতম কি সত্যি এতটাই সৎ যতটা তাকে দেখা যায়, নাকি অন্যদের মতো সুযোগ পেলে সেও বদলে যাবে? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন আগে রিতমকে পরীক্ষা নেওয়া দরকার। এক রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, ইলিয়াস সেট নিজের ঘর থেকে একটি বড় ব্যাগ তুলে নিলেন এবং সেই ব্যাগে অনেক টাকা ছিল। তিনি নিঃশব্দে রিতমের ঘরে ঢুকলেন ও সেই ব্যাগটি তার ঘরে এমন একটা জায়গাতে রেখে দিলেন যেখানে সে ঘুম থেকে উঠলে তার চোখ পড়ে। তারপর তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। কালই জানা যাবে রিতম আসলে কেমন মানুষ। আরে, এই ব্যাগটা এখানে এলো কিভাবে? এটা তো আমার নয়, নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। দেখি তো, এটা কি আছে? একই এত টাকা! তারপর সে ব্যাগটি নিয়ে সেটজির ঘরের দিকে এগিয়ে গেল। শেঠজি, এই ব্যাগটা আমার ঘরে পেয়েছি। মনে হয় কারো পড়ে গেছে। আচ্ছা, তুমি কি দেখেছো এর মধ্যে কি আছে? জি, অনেক টাকা আছে। তোমার কি একবারও ইচ্ছে হয়নি কিছু টাকা নিজের কাছে রেখে দিই? শেঠজি, যে জিনিস আমার নয় তার উপর আমার কোনো অধিকারও নেই। তাছাড়া আমি তো বেশ ভালোই আছি এখানে। আমার বাড়িতে আগে খাওয়ায় মতো কিছু জুটত না, এখন আমি দুবেলা পেট ভরে খেতে পাই। আমার আর কিছুই চাই না শেঠজি। রিতম ছেলে, আজ তুমি আমার মন জয় করে নিয়েছো। সত্যি বলতে কি, ব্যাগটা আমি সেখানে রেখেছিলাম। আমি তোমার সততা পরীক্ষা করতে চেয়েছিলাম, আর তুমি সেই পরীক্ষায় পুরোপুরি সফল হয়েছ। আজ থেকে আমার সমস্ত জমি, গবাদি পশুর হিসাব নিকাশ এবং ব্যবসার দায়িত্ব তোমার উপর থাকবে। কিন্তু শেঠজি, আমি তো একজন সাধারণ শ্রমিক মাত্র। না বাবা, তুমি সাধারণ শ্রমিক নও, তুমি একজন সৎ মানুষ। আর একজন সৎ মানুষই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আরও একটি বড় পরিবর্তন ঘটল। সে আগের মতন গোয়ালঘর পরিষ্কার করতো না, জঙ্গলে ঘাস কাটতে যেত না। এখন সে সবকিছু দেখাশোনা করত। রিতুমবাবু, আজ কোন ক্ষেতে চাষের কাজ শুরু হবে? পশ্চিমের মাঠে কাজ শুরু করো, আর গরুগুলোর জন্য সবুজ ঘাস কাটার ব্যবস্থাও করো। ধীরে ধীরে পুরো কাজকর্ম আগের চেয়ে ভালো হতে লাগলো। ইলিয়াস সেটও বেশ খুশি হতে লাগলো। তার মনে হতে লাগলো বহু বছর পরে তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। একদিন সে রিতমকে ডেকে
জিজ্ঞাসা করলো, বাবারই তো কাজবাজ সব কেমন চলছে? আর ফসল কেমন হয়েছে? খুব ভালো শেঠজি। এবার ফসল আগের চেয়ে আরও ভালো হবে। তোমার উপর আমার পুরো ভরসা আছে। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগলো। একদিন রাতে হঠাৎ ইলিয়াস সেটের প্রচণ্ড জ্বর এলো। শুরুতে সবাই ভেবেছিল সাধারণ জ্বর, কিন্তু পরের দিন তার অবস্থা আরও খারাপ হয়ে গেল। উঠতে বসতেও তার কষ্ট হতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে বললেন, শেঠজির সম্পূর্ণ বিশ্রাম দরকার, ওনার বিশেষ যত্ন নিতে হবে। ডাক্তারের কথা শুনে রিতম খুব চিন্তিত হয়ে পড়ল। সেদিনও সে সিদ্ধান্ত নিল সে সবসময় শেঠজির পাশে থাকবে। দিন হোক রাত হোক, রিতম তার সেবায় নিয়োজিত থাকত। অনেক রাত পর্যন্ত রিতম ঠিক মতন ঘুমাতোও না। কখনো সে জল এনে দিত, কখনো ওষুধ আনতো, কখনো ডাক্তার ডাকার জন্য দৌড়ে যেত, আবার কখনো পুরো রাত শেঠজির পাশে বসে থাকত। শেঠজি ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বাবা, তুমিও একটু বিশ্রাম নাও। আগে আপনি সুস্থ হয়ে উঠুন, আমার বিশ্রামে চিন্তা করবেন না। হে ভগবান, আমার যদি নিজের ছেলে থাকতো, সেও হয়তো এতটা যত্ন নিত না। রিতমের সেবা আর ডাক্তারের ওষুধের প্রভাবে ধীরে ধীরে ইলিয়াস শেঠের শরীর সুস্থ হতে শুরু করলো। কয়েকটা সপ্তাহের মধ্যেই তিনি প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। পুরো হাভেলিতে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ল। কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছিল ইলিয়াস শেঠ, কারণ অসুস্থতার সময় তিনি একটি বিশেষ বিষয় ভালোভাবে বুঝতে পেরেছিলেন। রিতম তার কাছে শুধু একজন কর্মচারী নয়, সে তার নিজের ছেলের থেকেও বেশি আপন। কয়েকদিন পরে ইলিয়াস শেঠ শহরে একজন আইনজীবী গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং সব গুরুত্বপূর্ণ মণিমানবদের হাভেলিতে ডেকে পাঠালেন। তারপর কয়েক ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত করা হলো। রিতম কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হতে চলেছে। অবশেষে ইলিয়াস শেঠ উঠে দাঁড়ালেন এবং সবার উদ্দেশ্যে বললেন, আপনারা সবাই জানেন আমার কোন সন্তান নেই, কিন্তু ভগবান আমাকে এমন একজন মানুষ দিয়েছেন যে আমার সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে, যে কখনো লোভ করেনি, যে আমাকে নিজের বাবার মতো সম্মান দিয়েছে। তাই আজ থেকে আমার সমস্ত সম্পত্তি জমি রিতমের নামে লিখে দিলাম। শেঠজি, আপনি এসব কি বলছেন? আমার এইসব চাই না, আমি এরকমই ভালো আছি। আমি শুধু আমার হৃদয়ের কথা বলছি, আর তুমি এই সম্পত্তির জন্য পুরুষ বলে আমি মনে করি। এই ঘোষণা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। অনেকেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, আর রিতমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যে ছেলেটিকে একসময় নিজের বাড়িতে দুটো শুকনো রুটির জন্য অপেক্ষা করতে হতো, আর সেই মানুষই এক ধনী সেটের সম্পত্তির মালিক। কিন্তু সম্পত্তি পাওয়ার পরও রিতমের একটুও বদলে গেল না। তার আচরণে কোনো অহংকার এলো না, তার কথাবার্তাও বদলালো না। একদিন সন্ধ্যায় হঠাৎ রিতমের নিজের পুরনো গ্রামের কথা মনে পড়তে লাগলো। সেই গ্রাম যেখানে সে আনন্দ করে ছোটবেলা কাটিয়েছে। কিছুক্ষণ চিন্তা করার পর সে ইলিয়াস সেটের কাছে গিয়ে বলল, শেঠজি, একটা কথা বলা ছিল। আমার গ্রামের কথাটা খুব মনে পড়ছে। আমি কয়েকদিনের জন্য সেখানে যেতে চাই, তারপর আবার ফিরে আসব। কোনো সমস্যা নেই বাবা, তুমি যেতে পারো। তবে সত্যি কথা বলতে কি তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো শেঠজি। ঠিক আছে, তবে নিজের খেয়াল রেখো। পরের দিন রিতম নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এবার সে আগের দরিদ্র রিতম ছিল না। কয়েক ঘন্টা পরেই তার ঝকঝকে গাড়ি গ্রামের সীমানায় প্রবেশ করলো। গ্রামবাসীদের চোখ গাড়ির উপর পড়তেই সবাই অবাক হয়ে গেল। আরে, এত বড় গাড়ি কার? মনে হচ্ছে কোনো বড় লোক এসেছে। আরে এত রিতম! ধীরে ধীরে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে রিতমকে দেখতে লাগলো। সবাই যেন অবিশ্বাস্য চোখে তাকিয়েছিল। যে রিতমের একসময় ছেঁড়া কাপড়ে দেখা যেত, খাওয়ার মতন কিছুই ছিল না,
আজ সেই রিতম তাদের সামনে দাঁড়িয়ে আছে। এ কি সেই রিতম যাকে আমরা একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? এত টাকা, এত বড় বাড়ি, এসব কিভাবে সম্ভব হলো? রিতম, এসব কি সত্যি তোমার? রিতম কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার চোখের সামনে সেই পুরনো দিনের স্মৃতিগুলো ভেসে উঠল। শুকনো রুটি, অপমান, তিরস্কার, আর সেই রাতে যেদিন সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। মনে আছে বৌদি, একসময় আমাকে 2টো শুকনো রুটির জন্য অপেক্ষা করতে হতো। আর মনে আছে দাদা, আপনি বলেছিলেন যেখানে যেতে ইচ্ছে হয় চলে যা। আপনারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আজ আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। কি? ধ্যানবাদ। হ্যাঁ, কারণ সেদিন যদি আমি বাড়ি ছেড়ে না বেরোতাম, তাহলে হয়তো আজও সেখানেই পড়ে থাকতাম। হয়তো কোনোদিন নিজের পরিচয় খুঁজে পেতাম না। রিতম, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের ক্ষমা করে দাও। আমি আপনাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এই কথা শুনে সুজয় আর ঋতু মাথা নিচু হয়ে গেল। তাদের কাছে কোনো উত্তর ছিল না। সুজয়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই। কখনো কোনো গরিব বা দুর্বল মানুষকে অপমান করবেন না, কারণ একজন মানুষের মূল্য তার পোশাক বা টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। মানুষের আসল মূল্য নির্ধারিত হয় তার কর্ম আর সততার মাধ্যমে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমি 2টো প্রশ্ন করব। যাদের উত্তর সঠিক হবে, পরের গল্প তার নাম দিয়ে বানাবো। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সুজয় এবং মেয়ের বাবার নাম কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, রিতমকে ঘর থেকে বের করে দেওয়ার পর সে কার বাড়িতে কাজের জন্য গিয়েছিল? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর কমেন্টে জানিয়ে। আর হ্যাঁ, আজকে গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে।